তোমার ওই স্প্রিংয়ের তোমার দুটো স্প্রিংকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য বল ধ্রুবক কত হবে, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য বল ধ্রুবক কত হবে, এইগুলো একটু পড়তে হবে। তাহলে ধরো এই রকমের দুটো স্প্রিং আছে, এই রকমের দুটো স্প্রিং, এই একটা স্প্রিং এর সঙ্গে আরেকটা স্প্রিং যুক্ত করে দেওয়া আছে, এর দুটো দিয়ে দেখাচ্ছি, এর বল ধ্রুবক K1, এর বল ধ্রুবক K2, নিচে একটা এর সঙ্গে লোড দেওয়া আছে বা এখানে লোডের মাধ্যমে তোমার এফ বল প্রয়োগ করা আছে। তাহলে প্রথম স্প্রিংটা ধরো x1 পরিমাণ দৈর্ঘ্যে বাড়লো আর দ্বিতীয়টা ধরো x2 পরিমাণ দৈর্ঘ্য বাড়লো, অর্থাৎ ফর দি ফার্স্ট স্প্রিং কি হবে, f ইকুয়াল টু দেখো লেখা যাবে k1 x1, লেখা যাবে না, যাবে না, f ইকুয়াল টু k1 x1, সুতরাং x1 equal to f by k1, and for the second spring কি হবে, f equal to k2 x2, সুতরাং x2 equal to f by k2, এখানে f1 f2 লিখবে না, কারণ ফোর্সটা একই, এই লোডটা ঝুলছে, তাই তার কি দুজনের উপর একই লোড কাজ করছে, সুতরাং x2 ইকুয়াল টু হবে কি f by k2। তাহলে এখন তুল্য বল ধ্রুবক বার করতে হয় কি অনুরূপ পরিবেশে, ঠিক দেখো তুল্য রোধ যেমন ছিল, দেখো একই বিভব পার্থক্য দিলে একই পরিমাণ তড়িৎ, মোট বিভব পার্থক্য একই হলে মোট তড়িৎ প্রবাহ মাত্রাও একই হবে, এখানেও কি ফোর্স একই হলে দৈর্ঘ্য বৃদ্ধি একই হবে, তাহলে তবেই বলা হবে নতুন স্প্রিংটা এই দুটোর ইকুইভ্যালেন্ট এর সমতুল্য পরিমাণ কাজ করতে পেরেছে। তাহলে নতুন বল ধ্রুবক নতুন স্প্রিং এর ক্ষেত্রে হবে ফর দি নিউ বা ইকুইভ্যালেন্ট স্প্রিং যা লিখবে কি হবে, f ইকুয়াল টু k ইনটু x1 প্লাস x2 হবে নাকি, দেখো দেখিনি, মোট দৈর্ঘ্য থাকে x1 প্লাস x2 বাড়তে হবে, তার মানে এরা a বেড়েছে x1, a বেড়েছে x2, মোট দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে x1 প্লাস x2, তাহলে প্রযুক্ত বল a, নতুন স্প্রিং এর ক্ষেত্রে একই প্রযুক্ত বল a, দৈর্ঘ্য বৃদ্ধি হবে x1 প্লাস x2, সুতরাং f ইকুয়াল টু k ইনটু x1 প্লাস x2, x1 আর x2 মানগুলো এখান থেকে দেখে দেখে এখানে পুট করছি, সুতরাং f ইকুয়াল টু k ইনটু f বাই k1 প্লাস f বাই k2 হবে না, হবে না, হ্যাঁ। তাহলে এখন নতুন স্প্রিং এর ক্ষেত্রে তোমার বল ধ্রুবক হলো কে k1 আর k2 আকারে লিখতে হবে, সুতরাং দেখো এখান থেকে পাবে f ইকুয়াল টু k, f টা কমন যাবে 1 বাই x1 প্লাস 1 বাই k1 প্লাস 1 বাই k2, f কেটে যাবে, তাহলে 1 ইকুয়াল টু k ইনটু k2 প্লাস k1 বাই k1 k2, এটাকে আমি মুছে দিয়ে আরেক লাইন লিখছি না, তাহলে 1 ইকুয়াল টু k ইনটু 1 বাই k1 প্লাস 1 বাই k2, সুতরাং বলা যায় 1 বাই k ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2, এটাই হচ্ছে তুল্য বল ধ্রুবকের রাশিমালা, ঠিক আছে, বা বলা যেতে পারে k ইকুয়াল টু k1 k2 বাই k1 প্লাস k2, এটা হচ্ছে শ্রেণী সমবায় দুটো স্প্রিংকে যুক্ত করলে তার তুল্য বল ধ্রুবকের রাশিমালা। বাট ইফ দ্য স্প্রিংস আর কানেক্টেড ইন প্যারালাল মানে কি, এরকম একটা তোমার এরকম দুটো স্প্রিং থাকবে, এর বল ধ্রুবক k1, এর k2, নিচে w লোড ঝুলছে, এই ক্ষেত্রে তোমার তুল্য বল ধ্রুবক কত হবে, এর ক্ষেত্রে তোমার ফার্স্ট স্প্রিং এর ক্ষেত্রে দেখো প্রযুক্ত বলটা যদি এটা মাঝেও ঝুলতে পারে একটু সাইড করেও ঝুলতে পারে, মাঝে যদি হয় দুটো স্প্রিং এর ক্ষেত্রে ইকুয়াল লোড কাজ করবে, কিন্তু একটু সাইড হলে হবে না,
আমি ধরেই নেবো একটু সাইডে আছে, যদি মাঝে হয় সমান বসিয়ে দেবে। অর্থাৎ একটা স্প্রিংয়ের ওপর ক্রিয়াশীল ফোর্স F1, অন্যটার ওপর F2। সুতরাং ফার্স্ট স্প্রিংয়ের ক্ষেত্রে যদি বলো F1, এটার ক্ষেত্রে K1x, and সেকেন্ড স্প্রিংয়ের ক্ষেত্রে F2 equal to K2x। দেখো দৈর্ঘ্য বৃদ্ধি সমান K1x1 K2x2 হবে না, তখন ও এই দুটোর মধ্যে আবদ্ধ আছে, একে ছাড়িয়ে তুমি যেতে পারবে না স্প্রিংগুলো। সুতরাং এও যা দৈর্ঘ্য বাড়বে একেও তাই দৈর্ঘ্য বাড়তে হবে, ইচ্ছা থাকলেও উপায় নেই। বুঝতে পারলে না পারলে না? সুতরাং টোটাল ফোর্স যদি বলো F ইকুয়াল টু F1 প্লাস F2, এইটাই কাজ করেছে F1, এটা F2, টোটাল ফোর্স তাহলে F1 প্লাস F2। তার মানে নতুন স্প্রিং এর ক্ষেত্রে কি হবে, F পরিমাণ এই দুটোকে সরিয়ে দিয়ে একই লোড দেওয়া হবে, অর্থাৎ নতুন স্প্রিং এর ক্ষেত্রেও F পরিমাণ ফোর্সই কাজ করবে। তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, একই হবে, xই হবে। অর্থাৎ ফর দ্য নিউ স্প্রিং F উইল বি ইকুয়াল টু kx। হবে না? হবে না? where k is the force constant of the new spring। সুতরাং kx ইকুয়াল টু F1 মানে k1x প্লাস k2x। সুতরাং k ইকুয়াল টু k1 প্লাস k2। এটাই হচ্ছে নতুন সমান্তরাল সমবায় দুটো স্প্রিং যুক্ত থাকলে তার তুল্য বল ধ্রুবকের রাশিমালা। তাহলে এইবার প্রশ্ন দেয়, দেখো ক্লাস 9-এও থাকতো, একটা স্প্রিংকে কেটে 3 টুকরো করলে প্রত্যেকটার বল ধ্রুবক কত হবে। আমি তোমাকে এখন ফর্মুলা প্রয়োগ করে করে দেখাচ্ছি, ওখানে উত্তরটা ছিল দেখো 3k। 3 টুকরো করা মানে কি, এই স্প্রিংটা ধরো একটা টানা একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে তুমি কেটে 3 টুকরো করে দিলে, এই স্প্রিংটাকে কেটে 3 টুকরো করে দিলে তাহলে প্রত্যেকটার বল ধ্রুবক কত বার করতে হবে। 3 টুকরো করে দেওয়া মানে কি, উল্টো দিক থেকে ভাবো, এই 3টে টুকরোকে যুক্ত করে গোটা স্প্রিংটা তৈরি হয়েছে, হবে? বা 3টে স্প্রিংকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে এই স্প্রিংটাকে তুমি পাবে। 3টে স্প্রিংয়ের শ্রেণী সমবায়ে এই স্প্রিংটা হবে না? কি বলছো? তাহলে 3টে স্প্রিং যেহেতু মেটেরিয়াল সেম, বলেছি বল ধ্রুবক নির্ভর করে স্প্রিং এর নিজস্ব ব্যাপার, তার মেটেরিয়ালের উপর, তাহলে একই মেটেরিয়াল থেকে কাটা হয়েছে, তাহলে 3টে স্প্রিং এরই বল ধ্রুবক সমান সমান, যদি দৈর্ঘ্যটা সমান হয় সেই উপর যে সমান 3 টুকরো করা, তাহলে প্রত্যেক স্প্রিং এর যদি বল ধ্রুবক কে বলো, তাহলে ফর্মুলা কি দাঁড়াবে, যে প্রত্যেক, তাহলে এখানে যদি অনেকগুলো স্প্রিং যুক্ত থাকে তাহলে তুল্য বল ধ্রুবকের ফর্মুলা কি 1/k ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3। তাহলে প্রত্যেকটা তুমি কে বলছো, তাহলে 1/k প্লাস 1/k প্লাস 1/k ইকুয়াল টু কি, নতুন স্প্রিং এর বল ধ্রুবক। আমি বলতে পারছি না? প্রত্যেকটার বল ধ্রুবক কে না বলে আমি k1 বলছি। হ্যাঁ, তাহলে 3 টুকরো করার পর এইটার k1, এটার k2, এটার k1, এটার k1, এটার k1, তাহলে 3 থেকে যুক্ত করলে কি হবে, গোটাটা পাওয়া যাবে। সুতরাং 3টের মোট বল ধ্রুবক যখন বার করবে তখন এই ফর্মুলা হবে 1/k ইকুয়াল টু এটা শ্রেণী সমবায়ের ফর্মুলা, নাকি না? বুঝতে পারলে না? সুতরাং তোমার 1/k ইকুয়াল টু 3/k1 বা k1 ইকুয়াল টু 3k। সুতরাং প্রত্যেক টুকরোর বল ধ্রুবক হয়ে যাবে 3k। বুঝতে পারলে না? তুমি এবার একটু হায়ার স্টেজে এসে গেছো, 3টে সমান ভাগে নাও দিতে পারে, 1:2:3 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, then what will be the force constant? নিয়ম হচ্ছে যে, মনে রাখবে, দেখো এটাকেই যদি 3 ভাগে ভাগ করা, এটা যদি ধরো তোমার 6 সেন্টিমিটার দৈর্ঘ্য, একটাকে 1 সেন্টিমিটার করে কাটা হলো, একটাকে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যে কাটা হলো, একটাকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যে কাটা হলো, প্রত্যেকটার বল ধ্রুবক কত হবে? এখন কিন্তু প্রত্যেকটার বল ধ্রুবক সেম নয়। তাহলে এইবার দেখো তোমার এই স্প্রিংটায় তোমার লোড ঝুলছে, কখন? গোটাটার লোড ঝুলছে, তাহলে লোড ঝুললে এর যা দৈর্ঘ্য বৃদ্ধি হবে যদি সমান ভাগে ভাগ থাকে, প্রত্যেকটার 1/3 করে হবে নাকি? দেখো দেখিনি, ধরো এর দৈর্ঘ্য বৃদ্ধি হলো তোমার 3 সেন্টিমিটার,
তাহলে ভাবা যেতে পারে তিনটে সমান দৈর্ঘ্যের স্প্রিং প্রত্যেকটা 1 সেন্টিমিটার করে দৈর্ঘ্য বৃদ্ধি করেছে, তবেই না যুক্ত হয়ে মোট দৈর্ঘ্য বৃদ্ধি 3 সেন্টিমিটার হয়েছে। সুতরাং তোমার দেখো দৈর্ঘ্য বৃদ্ধি তোমার যেটা হবে সেটা তোমার স্প্রিং এর প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। দেখো বুঝতে পারলে না পারলে না, প্রাথমিক দৈর্ঘ্য যত বেশি হবে স্প্রিংটা তত বেশি বেশি দৈর্ঘ্য বাড়বে, তাই না? সুতরাং প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধিটা তোমার সমানুপাতিক। তাহলে তোমার এই ক্ষেত্রে একটা ফর্মুলা আছে যে কে ইন্টু এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতিক, আবার দৈর্ঘ্য বৃদ্ধিটা কি কে এর সঙ্গে দেখো ব্যস্তানুপাতিক। এটা পেয়েছো না পাওনি? এফ ইকুয়াল টু কে এক্স, সুতরাং এক্স ইকুয়াল টু এফ বাই কে। দৈর্ঘ্য বৃদ্ধিটা প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক, সুতরাং কে ইন্টু এক্সটা ধ্রুবক। এইখানেই দেখো লিখেছি। তাহলে এই ফর্মুলাটা প্রয়োগ করে প্রত্যেকটার তোমার ফোর্স কনস্ট্যান্ট পেয়ে যাবে। ধরো প্রথমটার ফোর্স কনস্ট্যান্ট K1 যার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, দ্বিতীয়টার দৈর্ঘ্য ফোর্স কনস্ট্যান্ট K2, তৃতীয়টার K3। আচ্ছা মনে রাখবে এখানে x হচ্ছে স্প্রিং এর প্রাথমিক দৈর্ঘ্য, আমি L লিখে দিলাম, KL করে দিলাম, নট x, where L is the initial length of the spring। তাহলে প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি কত? প্রথমটার দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার। তাহলে বা L1 সেন্টিমিটার তুমি ধরো, তাহলে বলা এর বল ধ্রুবক যদি K1 হয় তাহলে K1 L1, দ্বিতীয়টার বল ধ্রুবক K2 যদি প্রাথমিক দৈর্ঘ্য যদি L2 হয় K2 L2, দ্বিতীয়টার K3 L3। অর্থাৎ প্রত্যেক স্প্রিং এর বল ধ্রুবক ইনটু ইনিশিয়াল ইনটু তার নিজস্ব দৈর্ঘ্য গুণফল এরাস ধ্রুবক ইকুয়াল টু নতুন স্প্রিং এর তোমার কে ইনটু তোমার নতুন স্প্রিং এর যদি এল বলো এল হবে, হবে না? হবে না? যদি এবার 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার বসাও তাহলে এটা কত দাঁড়াবে? K1 into 1 equal to K2 into 2 equal to K3 into 3 equal K into 6। হবে না? হবে না? হবে না? হবে না? সুতরাং K1 equal to 6K, K2 এটার সঙ্গে এটা সমান করো, K2 equal to কত হবে? 3K and K3 equal to 2K। সুতরাং উৎপন্ন স্প্রিংগুলো বল ধ্রুবক 6K 3K 2K। মনে রাখবে তাহলে কোন ফর্মুলা করা হলো? সব থেকে সহজ ফর্মুলা, তোমার এই শ্রেণী সমবায় ওসব দিয়ে করা যায়, জটিল হবে। মনে রাখবে স্প্রিং এর বল ধ্রুবক আর স্প্রিং এর নিজস্ব দৈর্ঘ্য এদের গুণফলটা ধ্রুবক, ব্যস্তানুপাতিক। বুঝতে পারলে না পারলে না? দৈর্ঘ্য বৃদ্ধি আর প্রাথমিক দৈর্ঘ্য এরা সমানুপাতিক, কিন্তু বল দৈর্ঘ্য বৃদ্ধির আবার কি বল ধ্রুবকের সঙ্গে ব্যস্তানুপাতিক। সুতরাং তোমার দৈর্ঘ্য বৃদ্ধি তার প্রাথমিক দৈর্ঘ্য আর বল ধ্রুবক এরা একে অপরের ব্যস্তানুপাতিক। বুঝতে পারলে না পারলে না? তুমি প্রথম কেসটা করে 9-এর যে জ্ঞানটা আছে ওটা কাজে লাগাও। স্প্রিংটাকে কেটে 3 টুকরো করলে দেখো বল ধ্রুবক বাড়লো না কমলো? বেড়ে গেল। 3K হয়েছিল তাই না? তার মানে কি দৈর্ঘ্য ছোট হয়ে গেছে কিন্তু বল ধ্রুবক বেড়ে গেছে? ঠিক 3 গুণ ছোট হয়েছে, 3 গুণ বেড়েছে। ওই ধারণাটাও তুমি এখানে লাগিয়ে বলতে পারো, ঠিক আছে? এইটা মনে রাখবে, এটা কোশ্চেন ব্যাংকে মাঝে মাঝে প্রশ্ন দেয়, তাছাড়াও তোমার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এগুলো দেয় যে সমান দৈর্ঘ্য করলে তোমার করে নিতে পারে, কিন্তু 1:2:3 দুটো টুকরো করা হলো, 3:5 অনুপাতে ভাগ করা হলো। যাই করুক এই ফর্মুলায় সেট করে দেবে, টুক করে হয়ে যাবে। এবার তোমার একটা তারের ওপর ধরো তোমার ফোর্স প্রয়োগ করা আছে, ধরো তার ওপর থেকে ঝুলছে একটা তার, ধরো ওপর থেকে ঝুলছে, তা তারের ওপর ফোর্স দিচ্ছ বা তুমি ধরো ঝুলে পড়লে, ধরে তাহলে ঝুলে পড়লে কি হবে? তোমার তো একটা লোডটা পুরো তারের ওপর কাজ করছে, তাহলে তারের তো দৈর্ঘ্য বাড়বে। তাহলে যেটুকু দৈর্ঘ্য বাড়লে সেই দৈর্ঘ্য বাড়ানোর জন্য তার একটা কার্য করতে হয়েছে, সেই কার্যটা কত? কথাটা বুঝতে পারলে না পারলে না? অর্থাৎ একটা তারকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করতে গেলে কৃতকার্য কত করতে হবে এইটাকে তোমায় নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে ঘুরিয়ে প্রশ্ন দেয়
যে একটা তারকে দৈর্ঘ্য টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, করলে তার মধ্যে কত স্থিতিশক্তি জমা হবে। তাহলে স্থিতিশক্তি কত জমা হবে? যে পরিমাণ কার্য করতে হবে সেটাই সেই শক্তির উপর জমা সঞ্চিত থাকবে, কারণ শক্তি তো অবিনাশী, কার্য করতে গেলে এনার্জি লস হবে। সেই এনার্জিটাই কি তারটার মধ্যে স্থিতিশক্তির উপরে জমা থাকবে। তাহলে কৃতকার্য ইকুয়াল টু বল ইনটু সরণ, হবে না? হবে না? তাহলে কৃতকার্য ডাব্লু, তারটা ধরো তোমার 10 কেজি লোড চাপিয়েছ এবং তার জন্য ধরো তোমার 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বেড়েছে। তাহলে ভাবা যেতে পারে 1 কেজি চাপালে 0.1 সেন্টিমিটার বাড়বে, 2 কেজি চাপালে 0.2 সেন্টিমিটার বাড়বে, 3 কেজি চাপালে 0.3 সেন্টিমিটার বাড়বে। তাহলে এবার 10 কেজি একবারে না চাপিয়ে স্টেপ বাই স্টেপ চাপানো হয়েছে, 1 কেজি করে বাড়ানো হয়েছে। তাহলে তারও দৈর্ঘ্য বৃদ্ধি 0.1 করে বেড়ে যাবে, দিয়ে আলটিমেট তোমার 1 সেন্টিমিটারে দাঁড়াবে। তাহলে কৃতকার্য ইকুয়াল টু বল ইনটু সরণ। তাহলে তুমি এখানে দেখা যাচ্ছে ফোর্স আর সরণ একে অপরের সমানুপাতিক। তাহলে তুমি কোন ফোর্সটা নেবে? একটা তো ফিক্সড ফোর্স নয়, দৈর্ঘ্য বৃদ্ধি ধীরে ধীরে হয়েছে, সেই কারণে এখানে তোমার গড় বল নেওয়া হয়। অর্থাৎ যখন ফোর্স 0 দৈর্ঘ্য বৃদ্ধি 0, যখন ফোর্স F দৈর্ঘ্য বৃদ্ধি L, সুতরাং 0 আর F এর মাঝামাঝি একটা গড় বল নেওয়া হয়। অর্থাৎ W ইকুয়াল টু F/2 ইন্টু সরণ, মানে ছোট L পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, হবে না? তাহলে আমাদের y এর ফর্মুলা কি? y ইকুয়াল টু, এটাকে পড়া হয়েছে, F/A/l/L। সুতরাং y ইন্টু l/L ইকুয়াল টু F/A। সুতরাং f এর মানটা আমি দেখে দেখে এখানে পুট করব, y আকারে আনতে হবে রাশিমালাটাকে, y l a/L, হবে না? হবে না? সুতরাং কৃতকার্য w ইকুয়াল টু half y l a/L ইনটু l, হলো? এইটাই তাহলে সঞ্চিত স্থিতি শক্তি। তাহলে বার করতে যায় প্রতি একক আয়তনে কত স্থিতি শক্তি জমা হয়েছে। সুতরাং প্রতি একক আয়তনে স্থিতি শক্তি, প্রতি একক আয়তনে স্থিতি শক্তি তাহলে প্রতি একক আয়তনে স্থিতি শক্তি কত হবে? তাহলে এটা যদি ভি আয়তনে এই পরিমাণ স্থিতি শক্তি হবে, তাহলে এক আয়তনে কত হবে? ভি দিয়ে ভাগ করতে হবে, হবে না? হবে না? তাহলে ভি, আবার তারের আয়তন মানে কি হয়? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু লেন্থ। তুমি দেখো চৌম্বকের ফর্মুলা বলে পাই আর স্কয়ার এইচ, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইনটু এইচ লেন্থ। সুতরাং এল দিয়ে ভাগ হবে, আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এ ধরেছি, পাই আর স্কয়ার ধরি, তার কারণ তার ওই রডটা তোমার চৌকোও হতে পারে, যেমন ছিটের দোকানে মিটার স্কেল, তাই না? সেখানে এ ধরে নিয়েছি, যেমন হবে তার ফর্মুলা তেমন বসানো হবে। তাহলে হ্যাঁ, ওয়াই এল স্কয়ার হবে এটা, বাই ক্যাপিটাল এল ইন্টু ভি, ভি মানে এ ইন্টু এল, হবে না? হবে না? ভি দিয়ে ভাগ হবে তো, ভি মানে তো এ ইন্টু এল। সুতরাং ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম ডাব্লিউ বাই ভি ইকুয়াল টু half ওয়াই এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার। এটাই হচ্ছে তোমার প্রতি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা। এখন তুমি বলতে পারো এই হ্যাপ ফ্যাক্টরটা এইভাবে আনাটা জোর করে আনা হলো, তুমি ক্যালকুলাসটা জানো না, ক্যালকুলাস দিয়ে যদি করা হয় হ্যাপ আনতে হয় না, ইন্টিগ্রেশন এফ ডিএল 0 to l এ ইন্টিগ্রেট করে দিলি হ্যাপ ফ্যাক্টরটা অটোমেটিক্যালি চলে আসে, এবং এটাই তোমার পরীক্ষালব্ধ সিদ্ধান্তের সঙ্গে মিলে যায়। তাহলে যদি কেউ বলে যে আমি প্রতি একক আয়তনে সঞ্চিত স্থিতি শক্তি বা কৃতকার্যের রাশিমালাটাকে অন্যভাবে নির্ণয় করবো, এইভাবে যদি হয় ডাব্লু বাই ভি, তাহলে কেউ লিখতে পারে 1/2 এফ ইন্টু এল বাই এ ইন্টু এল, হবে না? হবে না? সুতরাং ডাব্লু বাই ভি ইকুয়াল টু half ইন্টু এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, বা ডাব্লু বাই ভি ইকুয়াল টু half ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি।
ঠিক আছে? এভাবেও প্রতি একক আয়তনে কৃতকার্যকে নির্ণয় করা যায়।